আমার মা অসুস্থ থাকার কারণে সারাদিন বিছানাবন্দি থাকতেন। যখন আমি ছোট ছিলাম, আমি সারাদিন দৌড়ঝাঁপ করে এসে সাথে সাথে সব কিছু মাকে বলতাম, কিভাবে আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে এসেছি। আমার মা ছিলেন সবচাইতে আলাদা। বাকি সবাই আমার গুণের প্রশংসা করত। সৎ মাগুলো ভাইয়েরা আমার মতো কেন না তা নিয়ে বকতো তাদের। গ্রামের মানুষ আমাকে সম্মান করে চলতো। বাচ্চারা ভয়ে আমার সাথে তর্কও যেত না। বাবা পর্যন্ত খুশি আমার ওপর, শুধু মাই খুশি নন এগুলো নিয়ে। তিনি সব কিছুতেই বাধা দিতেন আমাকে, যেমন এত বড় গাছে উঠবে না, পড়ে গিয়ে ব্যথা পাবে, মারামারি করা ভালো না, যাও ক্ষমা চেয়ে এসো, অস্ত্র চালানো কেন শিখতে হবে, এসব বিপজ্জনক কাজ, আমি এখনো ছোট, ইত্যাদি ইত্যাদি। উনি সবসময় খালি আমাকে বকতেন। বিশেষ করে আমি যেদিন বাবার বলা কথাগুলো ওনাকে বলেছিলাম যে আমার জীবনের উদ্দেশ্য কী, তখন তিনি আতকে উঠে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। আমাকে বুঝিয়ে বলেছিলেন, অরণ্য, তোমাকে বিধাতা এই জন্য সাধারণ মানুষ থেকে বেশি ক্ষমতা দিয়েছে, যাতে তুমি তোমার সামর্থ্য দ্বারা তোমার থেকে দুর্বলদের রক্ষা করতে পারো। মানুষকে ভালোবাসতে শিখো। তুমি যতটা দয়াশীল তাদের প্রতি হবে, তারা ততটা বেশি তোমাকে ভালোবাসবে। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা। এটা গায়ের জোরে এটা অর্জন করা যায় না। যার কাছে ভালোবাসা নেই সে পৃথিবীর সবচেয়ে বড় নিঃস্ব। কোনো ধন সম্পদ ভালোবাসার অভাব পূরণ করতে পারে না। ভালোবাসার জোরে তুমি সবার মনের উপর রাজত্ব করতে পারবে। তুমি কখনো নিঃসঙ্গ হবে না। তাই ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। তোমার সক্ষমতা ভালোবাসা অর্জন করতে কাজে লাগা, অরণ্য। আমি শুনেছিলাম মায়ের সব কথা, মন দিয়ে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। ভালোবাসা দিয়েই যদি সবার মনে রাজত্ব করা যায়, তাহলে তিনি কারো মনে জায়গা করতে পারেননি কেন? তিনি চাকরদের সাথে পর্যন্ত ভালো ব্যবহার করতেন। কই, তারা তো ওনাকে ভালোবাসে না। উনি জমিদারিনী। এই জমিদারনি খেতাবটার ক্ষমতার জন্য ওনার সবাই ওনার সামনে ওনাকে সমীহ করে চললেও আড়ালে ঠিকই ওনাকে নিয়ে কটূক্তি করত। মাকে ডাইনি ডাকত, মিথ্যা গুজব ছড়াতো তার নামে। আমি অনেকবার তাদের হাতে নাতে ধরতে পেরে কঠোর শাস্তি দিয়েছি। এরপরে বাকিরা কেউ অন্দরমহলে মায়ের নামে কটূক্তি করার সাহস পায়নি। তাহলে কি দাঁড়ালো? বাবা ঠিক, মা ভুল। ক্ষমতার জোর যার আছে তার সামনে দুনিয়া ঝুঁকতে বাধ্য। সাধারণের প্রতি ভালোবাসা দেখাতে গেলে এরা তোমাকেই অবজ্ঞা করবে। ভালোবাসা যদি সত্যি সব ক্ষমতার ঊর্ধ্বে হয়ে থাকতো, তাহলে মা সবার চেয়ে ক্ষমতাবান হতো। কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা থাকার কারণে মা নামে জমিদারিনী হলেও কখন প্রকৃতপক্ষে এর ক্ষমতা অর্জন করতে পারেননি। কিন্তু বাবার অন্য অন্য স্ত্রীগুলো মায়ের থেকে নিচু পদের হলেও তারা ঠিকই তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। আবার এই ভালোবাসা আমার বাবার প্রতিও ছিল। বাবাকে আমি আমার জন্মের পর থেকে কখনো মায়ের কক্ষে যেতে দেখিনি, বা তাহলে তাদের হেসে খেলে কোনো দিনে এক কাপ চা পান করতে দেখিনি। বাবা তার অন্যান্য স্ত্রী আর রক্ষিতাগুলো নিয়ে মজে থাকত, আর মা শুধু নীরবে অশ্রু বিসর্জন করত আর সব সহ্য করত। বাবার এই দিকটা আমারও অনেক খারাপ লাগতো। বাবা আর কিছু না থাক না হোক, মায়ের সাথে মাঝে মাঝে কথা তো বলতে পারতো। এখানে মা পুরোপুরি নিঃসঙ্গ, তার পরিবার নেই, কোনো বন্ধু নেই। চাকরগুলো দূরত্ব বজায় রেখে চলে তার সাথে। আমি ছাড়া ওনার কেউ নেই কথা বলার। বাবাও তো একটু বুঝতে পারতো মায়ের কষ্টটা, তাই না? কিন্তু উনি বুঝতো না মায়ের ভালোবাসা। মা রূপসী নয়, সেজন্য মায়ের দিকে তাকাতেন না তিনি। মনের অজান্তেই তখন এই সৌন্দর্যের পূজারী মানুষগুলোকে ঘৃণা করতে শুরু করি আমি। কিন্তু সবচেয়ে বেশি ঘৃণা আমার মায়ের ভালোবাসার প্রতি হতো। উনি কেন কখনো কোনো প্রতিবাদ করেনি? কেন কখনো স্ত্রী অধিকার আদায় করতে যাননি বাকিদের মতো? শুধু নীরবে ভালোবেসে অশ্রু বিসর্জন করে গিয়েছেন। আবার এবং বারবার তিনি আমাকে প্রমাণ করেছেন ভালোবাসা একটি ভ্রম শুধু। এই ভ্রমের পিছনে ছুটতে গেলে শুধু কষ্ট পেতে হবে। এই ভ্রম যার আছে সে পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তি। আর আমি বাবার কথা মতো ক্ষমতাধর হতে চেয়েছিলাম, মায়ের মতো দুর্বল নয়। তাই এই ভালোবাসার সবগুলো বিপরীতপন্থী বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে ধারণ করেছিলাম। আমার এমন চালচলন নিয়ে মায়ের সাথে প্রায়ই কথা কাটাকাটি হতো আমার। প্রায় নিত্যদিনের ঘটনা ছিল এগুলো যেন। বড় হতে হতে আমি মায়ের এই শাসনের উপর বিরক্ত হয়ে পড়েছিলাম। রাগের মাথায় কথা কাটাকাটির
সময় আমি প্রায়ই ওনার দুর্বলতাগুলোর কথা তুলে ওনাকে আক্রমণাত্মক কথা বলতাম, যেগুলো শুনে মা অনেক কষ্ট পেতেন। আমার সামনেই কেঁদে ফেলতেন উনি। আমি রাগ করে বেরিয়ে যেতাম সব সময়। মনে মনে পণ করতাম আর কখনো মায়ের কাছে যাব না আমি। কিন্তু মা কখনো আমার প্রতি অভিমান দেখিয়ে দূরে সরে থাকতেন না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে উনি তার দুর্বল শরীরটাকে টেনে নিয়ে আসতেন আমার ঘরে। আমি দরজা খুললেই টের পেয়ে যেতাম, তবু ঘুমের ভান ধরে পড়ে থাকতাম। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, কপালে চুমু খেতেন, তারপর আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকতেন শুধু। আমি নীরবে অনুভব করতাম শুধু। মায়ের হাতের স্পর্শটা কেন যেন সবার থেকে আলাদা ছিল। বাবাও আমাকে স্নেহ করতেন, কিন্তু তার স্পর্শটা কেন জানি মন পর্যন্ত পৌঁছাতো না। কারণ হয়তো বাবা আমার মাথায় এভাবে হাত বোলানোর পরেই আমার কাছে কিছু না কিছু ইচ্ছা ব্যক্ত করতেন। কিন্তু মা এভাবে মাথায় হাত বোলানোর পর আমার থেকে কিচ্ছু চায়নি কখনো। উনি সবসময় আমাকে শুধু বিপদ এড়িয়ে চলতে বলেছেন, যাতে আমার কোনো ক্ষতি না হয়। তাই প্রতিবার আমার অভিমান এক রাতেই গলে যেত। পরের দিন আমি আবার যেতাম ওনার বকা খাওয়ার জন্য। কিন্তু আমার মধ্যে ওনার কথা মতো কোনো পরিবর্তন আনার চেষ্টা করিনি। আমার বিশ্বাসগুলোর প্রতি আমি অটল ছিলাম। আমি মায়া দয়া ভালোবাসা নামক দুর্বলতাগুলোকে আমার মনে ঘর করতে দেইনি কখনো। আর আমার সৌন্দর্যের ওপর মোহিত নারীগুলোকেও কখনো জীবনে ঠাঁই দেয়নি। তাদের আমি চরম ঘৃণা করতাম। আমি 21 বছরে পড়তেই বাবা ওনার জমিদারি ভার আমার হাতে তুলে দেন। আমার হাতে জমিদারি তুলে দেওয়াটা ছিল লোকমুখে। আসলে আমার জমিদার কালের সিদ্ধান্ত সব উনিই নিয়েছেন। উনি আমাকে বলেছেন, যাও অরণ্য, ওই জমিগুলো দখল করে নাও। আমি তাই করেছি। উনি যখন বলেছেন এই গ্রামের জমিদারটাকে হটানো দরকার, আমি তাই করেছি। উনি আমাকে বলেছেন এরা বিরোধ করছে, এদের ফসলি জমি জ্বালিয়ে দাও। আমি তাই করেছি। ধরতে গেলে এমন কোনো কাজ নেই যেটি তিনি তার ক্ষমতার জোরে করাতে পারেননি। আমাকে দিয়ে করিয়ে নেননি। আর আমার মাথায় ভুলেও কোনোদিন এমন কোনো ভাবনা আসেনি যে আমি কেন খারাপ কাজ করছি বা বাবা আমাকে শুধু ব্যবহার করছেন। কখনো ভেবে দেখিনি আমার করা কাজগুলো শত শত মানুষের হাহাকারের কারণ হয়েছে। কতগুলো মানুষ নিজের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। কতগুলো মানুষ অনাহারে দিন পার করেছে আমার কাজগুলোর কারণে। আমি তখন শুধু দেখেছিলাম বাবার কথা মতো চলাতে আমার জমিদারি, আমার ক্ষমতা দিন দিন বেড়ে যাচ্ছিল। পাতাল ঘরের সিন্দুকগুলো সোনা দানায় উপচে পড়ছিল। মানুষ আমার নাম শুনেই ভয় কাঁপত। আমার বিরুদ্ধে যাওয়ার সাহস কোনো বড় জমিদারও দেখাতো না। ইংরেজ সাহেবরা রীতিমতো আমার পায়ে পড়েছিল তাদের ব্যবসার জন্য। বাবা অত্যন্ত খুশি ছিলেন, আমিও অনেক সন্তুষ্ট ছিলাম আমার অবস্থান নিয়ে। কিন্তু মা ততটাই অসন্তুষ্ট ছিলেন আমার প্রতি। আমাদের মনোমালিন্যগুলো আমার জমিদারি হাতে নেওয়ার পর থেকে বিরোধে রূপ নেয়। মা এক সময় আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন। কখনো অন্দরমহলে দুজন সামনাসামনি পড়ে গেলেও তিনি মুখ ফিরিয়ে চলে যেতেন। মায়ের এই পরিবর্তন আমাকে অনেক কষ্ট দিত। জানি মা তার থেকেও বেশি কষ্টে আছেন, নয়তো তিনি এভাবে নিজের ছেলের থেকে মুখ ফিরিয়ে নিতেন না। কিন্তু আমার পক্ষে ওনার কথাগুলো মেনে নেওয়া অসম্ভব ছিল। তাই আমি মাকে নিজের হালে ছেড়ে দিলাম। তিনি আমার সাথে অভিমান করে বেশি দিন থাকতে পারেন না। একদিন ঠিকই আবার আমাকে সব ভুলে কাছে টেনে নেবেন তিনি। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে। মা সত্যি আমার থেকে নিজেকে দূর করে ফেলেছিলেন। দিন পেরিয়ে মাস পেরিয়ে বছর কেটে যায়, কিন্তু মা নিজ থেকে তার অভিমান ভুলে আমার মাথায় হাত আর বুলিয়ে দেননি। আমিও নিজের জিদ ভুলে ওনার সামনে মাথা নত করতে পারিনি। তাই আমাদের সম্পর্কটা আর ঠিক হয়ে ওঠেনি। এভাবে 5টা বছর পেরিয়ে যায়। তারপরে আমার জীবনে আসে 104 বছর আগের সে অনাকাঙ্ক্ষিত দিনটি। হঠাৎ করে বাবার ডাক পড়ে আমার জন্য। সবে বিকেল 3টা তখন। আমি তখন জমিদার কাজ তদারকি করতে ব্যস্ত। তবে বাবার ডাক কখনো ফেলিনি আমি। চলে গেলাম তার সাথে দেখা করতে। ফ্ল্যাশব্যাক 104 বছর আগের অভিশপ্ত দিনটি। অরণ্য যখন বসার ঘরে প্রবেশ করলো, জমির তালুকদার তখন সোফায় বসে হুক্কা ফুঁকছিলেন। গায়ে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, মেহেদি দেওয়া লাল দাড়ি, কালচে হয়ে যাওয়া দুটি ঠোঁট, ভাব লেশিন মুখশ্রী। পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছেন তিনি। তার দুই পাশে তার দুই সুন্দরী দাসী হাওয়া করছেন তাকে।
পায়ের কাছে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে তার সৎ ভাই রোকন। অরণ্য এগিয়ে আসতে আসতে একবার ভ্রুকুচকে তাকালো সেদিকে। অরণ্যকে আসতে দেখে জমির তালুকদার তার হুক্কা সরিয়ে রাখে একপাশে। তার রুক্ষ চেহারায় হাসি ফুটে যখন তিনি বলেন, এই তো আমার একমাত্র সক্ষম ছেলেটা এসে গিয়েছে। তোমাকে ছাড়া আমি কি করতাম জানি না বাবা অরণ্য। এতগুলো ছেলের মধ্যে একমাত্র তোমাকেই পুরুষ বানাতে পারলাম। বাকিগুলো শুধু গায়ে গতরে বড় হয়েছে। 3 বেলা গেলা আর গঞ্জে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করা ছাড়া কিছুই পারে না অকর্মাগুলো। বলতে বলতে পায়ের কাছে বসে থাকা রোকনের দিকে নাক ছিটকে তাকালেন তিনি। পাশের দাসীগুলো ঠোঁট চেপে হেসে উঠল এই কথা শুনে। রাগে অপমানে রোকনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। কথাটি যে তাকেই কটাক্ষ করে বলা হয়েছে তা বুঝতে কারো বাকি নেই। সে চোখের কোণা দিয়ে একবার তাকালো তার ভাই অরণ্যর দিকে। কালো রঙের পাঞ্জাবির সাথে সাদা পায়জামাটা পরে আছে। অত্যন্ত সুদর্শন ও সক্ষম এই ব্যক্তিটির জন্য সারা জীবন তার নরক হয়ে গিয়েছে। ছোট থেকে উঠতে বসতে সব ভাইকে এই লোকের সাথে তুলনা করা হয়েছে। তারা ভাইয়েরা রূপে গুণে এত খারাপ নয়, কিন্তু এই লোকটির পর্যায়ে শত চেষ্টা করেও পৌঁছানো অসম্ভব। অবশ্য সম্ভব কি করে হবে? তারা তো আর তার মতো ডাইনির পেট থেকে জন্ম নেয়নি। রোকন মনে মনে কটাক্ষ করে ভাবে। অরণ্য তার হিংসা ভরা দৃষ্টি পুরোপুরি অপেক্ষা করে। লোকের হিংসা ভরা দৃষ্টি তার গা সওয়া হয়ে গেছে। তার অবশ্য রাগ হয় না এদের হিংসা দেখলে, গর্ব হয়। এই সাধারণ মানুষগুলো যতই চেষ্টা করুক তার থেকে নিচুই থাকবে। সে মুচকি হেসে বাবার কাছে সোফায় বসতে বসতে বলে, তা তোমার একমাত্র সক্ষম ছেলেটাকে এই সময় কি কারণে ডাকলে বাবা? অরণ্যের খোঁচাটা বেশ গায়ে লাগে রোকনের। সে রাগে চোখ তুলে তাকায় তার দিকে। অরণ্য তাকে রাগাতে পেরে মনে মনে বেশ মজা পেল। সে আর একটু ঘাটানোর জন্য গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো, ছোট ভাই এভাবে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে কেন বাবা? তার 2 মনের ভুঁড়িটা নিয়ে এভাবে বসতে কষ্ট হচ্ছে না? সোফায় গায়ে নিয়ে বসো ভাই। আমার টাকায় নিজে পছন্দ করে কিনেছি সাহেবি সোফাটা। তুমি আর তোমার ভুঁড়ি দুজনেই নিশ্চিতে বসতে পারো, ভেঙে পড়ে যাবে না তোমরা। রোকন এবার প্রচণ্ড রেগে যায়। সে একটু মোটা বলে এই ছেলেটা তাকে বারবার এই নিয়ে খোঁচা দেয়। সে রেগে তেড়ে যেতে নেয় তার দিকে, কিন্তু জমির তালুকদার ধমকে সম্মিত ফিরে তার। বেয়াদব ছেলে, সাহস কি করে হয় গ্রামের জমিদারের গায়ে হাত তোলার চেষ্টা করার? বড় ভাই হিসেবে একটু মশকরা করেছে তোমার সাথে, এটুকু নিয়ে তেড়ে আসো কোন সাহসে? আমার ছেলের টাকায় খেয়ে পড়ে শরীর বাড়িয়েছ, এখন তার দিকে ফনা তুলছ অকৃতজ্ঞ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এখন থেকে 2 দিন তোমার খাবার বন্ধ, এটাই তোমার শাস্তি। রোকনের অপমানে চোখে জল চলে আসে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে। অরণ্য বেশ খুশি মনে মনে। এভাবে এদের নিজের অবস্থান বুঝিয়ে দিতে হয় মাঝে মাঝে। তাহলে তার দিকে এভাবে চোখ তোলার আগে আরেকবার ভাববে। আর তাকে সমর্থন করার জন্য বাবা তো আছেনই। বাবাকে সে অনেক বিশ্বাস করে। দুনিয়া পাল্টে গেলেও তার বাবা পক্ষে থাকবে তার। সে এবার দায় সারাভাবে বলে ওঠে, এসব ছাড়ো বাবা, কি জন্য ডেকেছিলে জলদি বলো। তুমি তো জানোই এই সময় কত কাজ থাকে আমার। জমির তালুকদার তার কাঁধে হাত চাপড়ে বলেন, আমি জানি তুমি তোমার কাজের প্রতি কতটা দায়িত্বশীল, কিন্তু এদিকে একটা সমস্যা হয়েছে যা সমাধান হচ্ছে না, তাই না বলতে পেরে তোমাকে ডাকতে হলো। অরণ্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা বাবা? কোনো পাগল বুড়োর উপদ্রব শুরু হয়েছে গ্রামে। পশ্চিম দিকের আমাদের আম বাগানে সব আম নাকি সেই বুড়ো পেরে রাতারাতি গ্রামের সবাইকে বিলিয়ে দিয়েছে। তারপর নাকি সেই আম বাগানেই আস্তানা করে গেড়ে বসেছে। লোক মুখে খবর এসেছে। অরণ্যের কুঞ্চিত ভ্রু আরও খানিকটা গভীর হলো। কি বাবা, আজ রিচার্ড সাহেব নিজে আসবেন বলে জানিয়েছেন আমের পেটিগুলো নিয়ে যাওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম ইতিমধ্যে তা পেটিয়ে ভরা হয়ে গিয়েছে। সেটাই তো বলছি, সকাল থেকে 2 বার লোক পাঠিয়েছি আম তুলে আনার জন্য। না, ওদের কোনো খবর এসেছে না বাগানের প্রহরীর। তার মধ্যে কানে আসলো এমন সব কথা। আর না পেরে রোকনকে পাঠাতে চাইলাম। সে না গিয়ে আহার করতে বসে গিয়েছে। একটু আগে ওকে নিয়ে কথা শোনাচ্ছিলাম আমি। তাই বলছি, ওদেরকে আমি আর ভরসা করতে পারছি না। তুমি নিজে গিয়ে একবার দেখে আসো ব্যাপারটা। জি বাবা,
আমি এক্ষুনি যাচ্ছি। রিচার্ড সাহেব অনেক বড় বণিক। আমি চাই না কোনো পাগলের উপদ্রবের কারণে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খারাপ হোক। জমির তালুকদার নীরবে মাথা দুলিয়ে সায় দেয়। অরণ্য উঠে পড়ে বাগানে যাওয়ার জন্য। চারুলতা তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। শরীরে ব্যথার কারণে আস্তে ধীরে হাঁটেন তিনি। এই সময় প্রায়ই তিনি পুকুর পাড়ে একা সময় কাটাতে যান। নামতে নামতে বসার ঘরের সব কথাই তিনি শুনেছেন। একসাথে বেরোনোর সময় দরজার কাছে মুখোমুখি হয়ে যান মা ছেলে। চারুলতা তার দিকে না তাকিয়ে চলে যেতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু অরণ্য তড়িৎ গতিতে গিয়ে তাকে ধরে ফেলে। অরণ্য চিহ্নিত স্বরে জিজ্ঞেস করে, মা, তুমি এভাবে অসুস্থ শরীরে একা হাঁটছো কেন? সাথে কোনো দাসী নাওনি কেন? চারুলতা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে, তারপর অভিমান কণ্ঠে বলে, তোমার ওই রক্তমাখা অপবিত্র হাত দিয়ে কখনো ছোবে না আমাকে। আমি একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বলেই চলে যান তিনি সেখান থেকে। অরণ্য আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। সাথে দুজন রক্ষী নিয়ে অরণ্য চলে যায় গ্রামের পশ্চিম দিকের আমবাগানের দিকে। নির্জনা কোঠি থেকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয় সেখানে। পুরো 5 বিঘা জমি নিয়ে দেওয়াল দিয়ে ঘেরা বিশাল আমবাগান তাদের। সেখানে পৌঁছে বাগানের প্রবেশ পথে কোনো প্রহরী বা বাবার পাঠানো কোনো লোককে দেখতে না পেয়ে রাগ উঠে যায় তার। সে দ্রুত কদমে প্রবেশ করে বাগানের ভেতর। কয়েকবার নাম ধরে ডাকার পরেও কেউ সাড়া না দিলে সে আরও গভীরে এগোতে থাকে বাগানে। অবশেষে কিছু দূর গিয়ে একজন প্রহরীর দেখা মিলে তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। অরণ্য রেগে জিজ্ঞেস করে তাকে, বাগানের প্রবেশ মুখে এভাবে ফেলে রেখে তুমি এখানে কি করছো? তোমাকে কি এই জন্যই মাইনে দিয়ে রাখা হয়েছে? আসার পথে দেখলাম গাছের সব পাকা আমার নেই, তার মানে সত্যিই চুরি হয়েছে। তোমাদের গাফিলতির কারণে কত বড় ক্ষতি হয়েছে কোনো ধারণা আছে তোমার? প্রহরী এদিকে থরথর করে কাঁপছে অরণ্যের ধমক শুনে। সে মাটিতে লুটিয়ে পড়ে কাতু কাতু মুখ করে বলে, ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু বিশ্বাস করুন এখানে অতিপ্রাকৃত কিছু ঘটেছে কাল রাত থেকে। রাতে আমি বাগানে কিছু শব্দ শুনে চোর এসেছে ভেবে দেখতে আসি, বাকি প্রহরীদের বাইরে রেখে। এখানে এসে আমি গাছের নিচে এক বুড়োকে বসে থাকতে দেখতে পাই। তার চোখে চোখ পড়ার সাথে সাথেই যেন আমি কোনো ঘোরের মধ্যে চলে যাই। যখন ঘোর কাটে তখন আমি আর কাউকে দেখতে পাইনি। অনেক খুঁজেও আমি সেই বুড়োকে আর দেখতে পাইনি। অবশেষে আমি ফিরে আসতে নেই, কিন্তু অনেক খুঁজেও আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কাল রাত থেকে আমি এখানে এইভাবে পথ খুঁজে চলেছি। অরণ্যর আগে মাথার রগ দপদপ করে কাঁপতে থাকে। একে তো তোমরা তোমাদের দায়িত্বর গাফিলতি করেছ, তার ওপর এক আজগুবি কাহিনী শোনাচ্ছ আমাকে। আর বাকিরা কোথায়? আমি জানি না মনিব তারা কোথায়। আমি সত্যি কোনো আজগুবি কাহিনী শোনাচ্ছি না। আমার মনে হচ্ছে কাল রাত থেকে আমি চক্রাকারে এক জায়গায় ঘুরে চলেছি। বাকিরা বাইরে না থাকলে আমার মনে হয় বাকিদের সাথেও এটাই ঘটেছে। অরণ্যের মেজাজ বিরক্তির শেষ সীমানায় গিয়ে ঠেকে এক গুজ এসব আজগুবি কথাবার্তায়। চুপ, একদম চুপ। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের সবার শাস্তির ব্যবস্থা পরে করছি আমি। এর আগে আমি সেই বুড়োকে দেখতে চাই, দেখি তার এত ক্ষমতা যে অরণ্য তালুকদারের জিনিসে হাত দেয়। এমন শাস্তির ব্যবস্থা করব যে অন্য কেউ এই দুঃসাহস দেখানোর কল্পনাও করবে না কখনো। গুজব যদি সত্যি হয়ে থাকে তাহলে এই আমবাগানের কোথাও লুকিয়ে আছে এই বুড়ো। আমি নিজেই খুঁজে বের করব তাকে। অরণ্য সাথে আনা রক্ষীদের অন্যদিকে খুঁজতে বলে সামনের দিকে আগাতে থাকে। মেজাজ প্রচুর বিগড়ে আছে তার। এখান থেকে বেরোতে পারলে এর সাথে জড়িত একটাকেও ছাড় দিবেন না। সে হাঁটতে হাঁটতে একদম বাগানের শেষ মাথায় পৌঁছে যায়। পথে মধ্যে কাউকে খুঁজে না পেয়ে সে এবার রেগে হুঙ্কার ছাড়ে, আমার বাগানে এসে ঘাঁটি গাড়ার সাহস দেখিয়েছিস? তাহলে এখন লুকিয়ে আছিস কেন? সাহস থাকতে সামনে আয়। কথাটা কি আমাকে বললি নাকি? হঠাৎ পেছন থেকে কারো আওয়াজ ভেসে আসায় চমকে উঠে পেছন ফিরে তাকালো অরণ্য। তার সামনের গাছটার নিচেই বুড়োটি বসে আম খাচ্ছে। পরেন ছেঁড়া আলখেল্লা, মাথায় রংচটা গামছা বাঁধা, মুখে একগাল সাদা দাড়ি। তাকে পেছন ফিরে তাকাতে দেখে হাতের আমের আঁটি ফেলে দিয়ে কাঁধে তার পুটলি ঝুলিয়ে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধটি।
অরণ্য আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ সেদিকে। সে হলফ করে বলতে পারে যে একটু আগে সে যখন এই গাছটি পার করে এসেছে সেখানে কেউ ছিল না। তবে সে সব চিন্তা ঝেড়ে ফেলে বুড়োকে জিজ্ঞেস করে, তুই তাহলে সেই চোর? তোকে দেখে আমি অবাক হচ্ছি। এই শরীরে তুই এতগুলি আম কীভাবে চুরি করছিস? তোর আর কোনো সাথী আছে নাকি? সত্যি করে বল। বৃদ্ধ ফকির হঠাৎ রেগে যায়। রাগী কণ্ঠে সে বলে ওঠে, বেয়াদব মানুষ, আমাকে চোর বলছিস কোন সাহসে? মুখ সামলে কথা বল। একে তো আমার বাগানের আম চুরি করছিস, তার উপর জমিদার অরণ্য তালুকদারের সাথে তুই তুকারি করছিস, আর আমার সামনে আমার আটি ফেললি তুই। তো বউ বলছি কোনো চোর? চোর কেন বলছি তোকে? তোর বাগানের আম মানে এই মাটি, এই জমি সৃষ্টিকর্তা, আর এই ফল তার নিয়ামত। এই ফল খাওয়ার অধিকার সকল জাতির রয়েছে। একে তুই একাধারে তোর বলে দাবি করিস কোন প্রেক্ষিতে? সাবধান করে দিচ্ছি ছেলে, আরেকবার আমাকে চোর অপবাদ দিবি না। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই? অরণ্যর পুরো শরীরে জ্বালানি ধরে যায় এমন কথা শুনে সে হিসিয়ে বলে ওঠে, তুই জানিস তুই কার সামনে কথা বলছিস? আমি আশেপাশে 10 গ্রামের জমিদার। এই ভূমির মালিক আমি। এখানে সমস্ত ফলন আমার। কিসের জমিদার তুই? তুই যদি জমিদার হয়ে থাকিস, এই ভূমির মালিক যদি হয়ে থাকিস, তাহলে এই ভূমিতে বসবাসরত মানুষগুলোর কি তোর আপন নয়? এই গ্রামে তো এত ফল থাকতে, এত শস্য থাকতে, তোর মানুষগুলো না খেয়ে থাকে কেন তাহলে? অরণ্য বাঁকা হেসে তাচ্ছিল্যের সুরে বলে, ও তাই বুঝি তুই চুরি করে সেই ফল সবাইকে বিলিয়েছিস? বেশি মায়া হচ্ছিল তাদের প্রতি? তুই ঠিক বলেছিস, এখানে বসবাসরত মানুষগুলো আমার, তাই আমি ওদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সব দিয়েছি। মানুষের বাচ্চা ওরা, মানুষ না খেয়ে 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে না, আর খাওয়ার পানি থাকলে তো অনায়াসে 2-3 মাস বেঁচে থাকতে পারে তারা। এই গ্রামে যেহেতু এই পর্যন্ত না খেয়ে কেউ মারা যায়নি, তার মানে আমি ওদেরকে যথেষ্ট দিয়েছি বেঁচে থাকার জন্য, তাই নয় কি? ওদের মতো সাধারণ দুর্বল মানুষগুলো এর চেয়ে বেশি দিয়ে কী করবে? ওরা তো শুধু বেঁচে থাকার জন্যই আহার গ্রহণ করে। ওদের জীবনের কোনো মূল্য আছে নাকি? আর যেসব সাধারণ মানুষগুলোর জন্য তুই চুরি করতে গেলি, এখন আমি তাকে কোমরে দড়ি বেঁধে তাদের তাদের সামনে টানতে টানতে বন্দি করে নিয়ে যাব। কিন্তু তোর এই অকৃতজ্ঞ মানুষগুলো এখন তোকে বাঁচানোর জন্য মুখ ফিরে তাকাবে না পর্যন্ত এদিকে। কারণ কি জানিস? কারণ এই দুনিয়ায় মায়া দয়া ভালোবাসার কোনো মূল্য নেই। আমি তাদের খেতে দেইনি, কিন্তু তারা তবুও আমাকে ঝুঁকে সালাম করবে এখন দেখলে। আর তুই তাদের মায়া দেখে খেতে দিয়েছিস। তাদের ভালো করতে গিয়ে তুই তো শাস্তি হবে, কিন্তু তারা তোকে একবারও রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। মানুষ যতটা জাতটাই এতটাই অকৃতজ্ঞ তাদের প্রতি ভালোবাসা দেখাতে নেই। কারণ তারাও জানে কে ক্ষমতাবান আর কে দুর্বল। দুর্বলের পক্ষে কেউ থাকে না, হোক সে যতই ভালো। যেমন আজ তোর পক্ষে কেউ থাকবে না বলেই অরণ্য এগিয়ে আসতে নেয় বৃদ্ধকে ধরার জন্য। কিন্তু বৃদ্ধ ফকির হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ে। তখন যেন বেশ মজার কিছু শুনেছেন তিনি। সেই সাথে আশেপাশে প্রবল জোরে বাতাস বইতে থাকে, যেন এক্ষুনি কোনো বড় সড়ো ঝড় আসবে। অরণ্য চমকে ওঠে হঠাৎ আবহাওয়ার আসম্বিক পরিবর্তনে। বৃদ্ধ ফকির হাসতে হাসতে তার দাড়িতে হাত বোলাতে বোলাতে বলে, তোর ক্ষমতার অনেক লোভ, অনেক দম্ভ তোর ক্ষমতার, তাই না জমিদার? খিদের জ্বালা পৃথিবীর সবচেয়ে কঠিন জ্বালা। এইটুকু পর্যন্ত বোধ করার অনুভূতি নেই তোর মাঝে। মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসা তোর তুচ্ছ মনে হয়। গায়ের জোর, ক্ষমতার জোর, সব কিছুর ঊর্ধ্বে বাকি যেন সম্পর্ক তোর প্রয়োজন নেই, তাই তো? তোকে আমার পছন্দ হয়েছে ছেলে। তা আমরা জিনেরা প্রায়ই এমন। আমাদের আশ্চর্য সব ক্ষমতা রয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষকে ভালোবাসার বারণ নিয়ম বিরুদ্ধ এটা। বৃদ্ধ ফকির বলতে বলতেই তার পুটলি থেকে এক লম্বা কালো শিকল বের করে এনে আকাশের পানে তুলে ধরে। তোর ভেতরের মানুষ সত্তা প্রচণ্ড দুর্বল, একে দিয়ে তোর কোনো কাজ নেই। তোকে আমার মনে ধরেছে, তাই আমি তোকে এই জিন সত্তা উপহার দিলাম। আজ থেকে এই শেকল হবে তোর সকল ক্ষমতার আধার। তোর মানুষ সত্তাকে দিনের আলোতে তিলে তিলে গিলে খাবে এই জিন সত্তা। রাতের প্রথম 2 প্রহর তোকে তার প্রদত্ত আঘাত নিরাময়ের সুযোগ দেবে, আর শেষ 2 প্রহরে
তার সব ক্ষমতা দিবে, তোকে আমার অমরত্ব প্রদান করে চিরকালের জন্য ক্ষমতাবান করবে তোর জিন সত্তা। জিনদের কোনো সাধারণ মানুষকে ভালোবাসার নিয়ম বিরুদ্ধ, নিয়ম ভঙ্গ করলে প্রাণ নাশ হবে তার। আবার কোনো সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই পারে এই শেকল ছিন্ন করে তোর জিন সত্তাকে মুক্তি প্রদান করতে। কোনোদিন যদি তোর এই প্রাপ্ত ক্ষমতার বদলে তুই কি হারিয়েছিস, ক্ষমতার লোভে কতটা ভুল করেছিস বুঝতে পারিস, তাহলে খুঁজে নিস এমন এক মানুষকে যে নিঃস্বার্থভাবে শুধু তোকে ভালোবাসবে। চন্দ্রগ্রহণের সময় চাঁদকে যখন অন্ধকার পুরোপুরি গ্রাস করবে, তখন এই শিকল রাতের বেলা দৃশ্যমান হবে, আর তোর জিন সত্তা সেই মুহূর্তে হবে শক্তিহীন। তখনই সেই মানুষ এই শিকল ছিন্ন করতে পারবে তোর দেহ থেকে, আর তুই মুক্তি পাবে এই জীবন থেকে। বৃদ্ধ লোকটির কথা শেষ হবার পরপরই যেন নেতিয়ে থাকা সেই শিকলটি জীবন্ত হয়ে ওঠে। বৃদ্ধের হাত থেকে উড়ে এসে সোজা ঢুকে যায় অরণ্যর বুকে। অরণ্য এতক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়েছিল। লোকটা কি বলছে কিছুই বোধগম্য হয়নি তার। তার সাথে কি হতে চলেছে কেন, কোনো ধারণা ছিল না তার। সে বিস্ফোরিত নয়নে তাকিয়েছিল যখন ফকিরের হাতের সেই শেকল জীবন্ত হয়ে ওঠে। তার কিছু বোধগম্য হওয়ার আগেই সেই শিকল তার বুকের ভেতর ঢুকে যায়। সাথে সাথে অনুভব হয় সারা শরীরে অমানসিক এক যন্ত্রণা। সেই ব্যথার তাড়না এতটাই তীব্র ছিল যে সে প্রচণ্ড জোরে আত্মচিৎকার করে ওঠে। বৃদ্ধ ফকির মিলিয়ে যায় সেখান থেকে। সাথে সাথে মিলিয়ে যায় সেই আম বাগানে সৃষ্ট মায়াজাল। মায়াজালে আটকে পড়া প্রতিটা প্রহরী এবং রক্ষী শুনতে পায় সেই আর্তনাদ। তারা ব্যস্ত পায়ে ছুটে আসে যে দিক থেকে সেই আওয়াজ এসেছে। বর্তমান শ্যামা অবাক হয়ে মাথা তুলে তাকায় অরণ্যর মুখের দিকে। অরণ্য বুঝতে পেরে বলল, হ্যাঁ, এই বৃদ্ধ ফকিরটির সাথে নাকি তোমার দেখা হয়েছে। তার সাথে আমার আবার দেখা হয়েছিল কিছুদিন আগে। এটা তিনি বলেছিলেন আমাকে। সে কথাও পরে আসবে। শ্যামা মাথা নামিয়ে আবার অরণ্যের বুকের মাথা রেখে বলে, তারপর কি হয়েছিল? তারপর শুরু হয় আমার এই অভিশপ্ত জীবন। সেই বিকেলে আমবাগানে জ্ঞান হারিয়েছিলাম আমি। আমাকে যখন রক্ষীরা বাড়ি নিয়ে আসে সবাই ভেবেছিল আমি অসুস্থ, এমনকি সন্ধ্যায় জ্ঞান ফেরার পর আমিও। বিষয়টা মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চেয়েছিলাম। আমার মা অসুস্থতার কথা শুনে মা পর্যন্ত সব অভিমান ফেলে সেদিন আমার ঘরে ছুটে এসেছিলেন। আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম সেদিনের মতো, কিন্তু আসল বিভীষিকা শুরু হয় পরের দিন থেকে। তখন আমার অবস্থা বর্তমানে যা দেখছো তার চেয়েও করুণ ছিল। দিনের প্রথম প্রহর শুরু হতেই আসম্বিক শুরু হয় শরীরের অসহ্য যন্ত্রণা, যেন আমার শরীরের সব অঙ্গকে সশস্ত্র চাকু দিয়ে একসাথে আঘাত করা হচ্ছে। জানালা গলে আসা সূর্যের আলো যেন ঝলসে দিচ্ছে আমার পুরো শরীর। আমাকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছে এই শিকল। নড়তেও পারছিলাম না আমি, শুধু ব্যথায় আর্তনাদ করা ছাড়া আমি আর কিছুই করতে পারছিলাম না। আমার চিৎকার শুনে বাবা মা সবাই ছুটে আসে আমার ঘরে। সেদিন এক আশ্চর্যের ব্যাপার আবিষ্কার করি আমি। এই শিকল আমি ব্যতীত আমার মা ছাড়া কেউ দেখতে পায় না। মা তো আমার এই অবস্থা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। বাকিরা শুধু ধরে নিল আমি অসুস্থ। তাদেরকে মা শেকলের কথা জানালেও তারা মায়ের কথা পাগলের প্রলাপ ভেবে গুরুত্ব দেয়নি। সেদিন প্রথমবার টের পাই আমি যন্ত্রণা কী জিনিস। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, পেটের খিদে অনুভব হচ্ছে, কিন্তু আমি একটা আঙুল নাড়ানোর অবস্থায় পর্যন্ত নেই। কিছু খাওয়া দূরের কথা। সারাদিন যন্ত্রণার শেষে সন্ধ্যায় আমি নেতিয়ে পড়ি। রাত 12টায় হুঁশ ফিরে আমার। তখন শরীরে এক আশ্চর্য পরিমাণ শক্তি অনুভব করি আমি, যেন আমি যে কোনো কিছু করতে পারবো এই মুহূর্তে। কিন্তু সেই ক্ষমতাগুলো কি, এদের কিভাবে ব্যবহার করতে হয়, তখন আমি কিছুই জানতাম না। আর সেই মুহূর্তে জানার অবস্থাতেও ছিলাম না আমি। চরম আতঙ্ক আমাকে তখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। জীবনে প্রথমবার ভয় নামের অনুভূতিটার সাথে পরিচয় হয় আমার। চোখ খুলে তখন আমার শিউরে মাকে বসে থাকতে দেখে আমি তখন ভয়ে কাঁদতে কাঁদতে আমবাগানে ঘটে যাওয়া সব কিছু জানাই তাকে। সব শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু পরে তিনি আশ্বস্ত করেন আমাকে। অন্য কেউ সেই শিকল দেখতে পায়নি, কিন্তু তিনি পেরেছেন। তার মানে তিনি পারবেন এই অভিশাপ থেকে মুক্ত করতে আমাকে। এখন শুধু চন্দ্রগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন আমি সত্যি একটু আশ্বস্ত হয়েছিলাম। তাহলে আমাকে বেশি অপেক্ষা করতে হবে না। মাই সেই ব্যক্তি যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে।
সকালবেলা মা আমাকে আমার সব খুলে বললেও তিনি বিশ্বাস করেনি বাবাকে। সকালবেলা মা বাবাকে আমার সব খুলে বললেও তিনি বিশ্বাস করেনি। তার কথা হলো, যদি ভালোবাসার মানুষ সেই শিকল দেখতে পারে, তিনি তাহলে দেখতে পাচ্ছেন না কেন? তিনি কি আমাকে মায়ের থেকে কম ভালোবাসেন নাকি? উল্টো মায়ের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন তিনি আমাকে। এই প্রশ্নটা আমার মনেও এসেছিল, কিন্তু এর উত্তরের জন্য আমাকে বেশি অপেক্ষা করতে হয়নি। বাবা যেহেতু বিশ্বাস করেনি আমার অভিশপ্ত হওয়ার কথা, তাই আমার অবস্থাকে অসুস্থতা হিসেবেই গণ্য করা হলো। তিনি আমার জন্য ডাক্তার, কবিরাজ, ওঝা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু ফলাফল শূন্য। কেউ এই রোগ ধরতে পারল না। সবার একই জবাব যে এই বুড়ো দুরারোগ্য অসুখ, এটা থেকে সেরে ওঠা অসম্ভব। বাবা অনেক আশাহত হয়েছিলেন, এবং তার চেয়ে বেশি আশাহত হয়েছিলাম আমি। দিনের পর দিন এই অমানসিক যন্ত্রণা সহ্য করার সময় যখন চরম ভয় আমাকে গ্রাস করত, তখন কোনো নিরাময় থেকেও বেশি চাইতাম আমার পাশে কেউ থাকুক, আমার ভয় কম লাগবে। মা সব সময় ছিলেন আমার পাশে, কিন্তু বাবা একবারও এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেননি সব ঠিক হয়ে যাবে। আমি তা আরও ভিন্ন রূপ দেখেছিলাম যখন তিনি বুঝলেন আমি আর সেরে উঠব না। ইতিমধ্যে তিনি আমায় দেখতে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তার চিন্তায় এই জমিদারি ভার কে সামলাবে? নতুন জমিদার কে হবে? ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে কিনা এইসব নিয়ে আমি আমার ঘরে বসে সব দেখতে এবং শুনতে পেতাম আশ্চর্যজনকভাবে। আমার জিন সত্তা রাত 12টার আগে তার সব ক্ষমতা আমাকে না দিলেও সে আমার শরীরের অংশ। তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি প্রচণ্ড প্রখর ছিল। সে দিনের বেলায় ইচ্ছে করে আমাকে এসব দেখাতো এবং শোনাতো, যেন আমার কষ্টের মাত্রা আরও বাড়াতে চায় সে। আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছিলাম তখন। নিজের প্রিয় বাবা, যাকে আমি ছোট থেকে অন্ধের মতো বিশ্বাস করতাম, তার এমন স্বার্থপর ব্যবহার, যেন আমি কোনো অকেজো যন্ত্র যার ব্যবহার ফুরিয়ে গিয়েছে, তাই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যে মানুষগুলো আমার সামনে মাথা ঝুঁকিয়ে চলতো, তারাই তখন আমাকে আর গোনায় ধরে না। সৎ মা আর সৎ ভাইদের আনন্দ উল্লাস সব কিছু আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এত কিছুর মাঝে শুধু একটা মানুষ আমার পাশে ছিল, সেটা হলো আমার মা। সকাল থেকে রাত পুরোটা সময় তিনি আমার পাশে থাকতেন। তার অসুস্থ শরীর নিয়ে একাই আমার সুশ্রদ্ধা করতেন। আমার অন্ধকার সবচেয়ে সময়ের একমাত্র আলো ছিলেন আমার মা। আর কেউ বিশ্বাস করুক না করুক, আমরা তো বিশ্বাস করি চন্দ্রগ্রহণের পর সব ঠিক হয়ে যাবে। জিন সত্য তখনও পুরোপুরি গ্রাস করেনি আমাকে। আমরা দুজন মুখ বুজে সেই দিনটার অপেক্ষা করছিলাম শুধু। আমি ততদিনে কে আমার আপন, কে পর সব বুঝে গিয়েছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, সুস্থ হয়ে উঠলে আর কোনো দিন মায়ের অবাধ্য হব না। আর এই স্বার্থপর মানুষগুলো সবগুলোকে থেকে তাকে নিয়ে অনেক দূরে চলে যাব। মাসের অর্ধেক বাকি ছিল চন্দ্রগ্রহণের। তখন আমার সৎ ভাই রোকন লোক মুখে ছড়িয়ে দেয় জমিদার অরণ্য তালুকদার দুরারোগ্য রোগে আক্রান্ত, তিনি আর সেরে উঠবেন না। বাবা আমার অসুস্থ হওয়ার কথা গোপন রাখতে চেয়েছিলেন যতদিন সব কিছু সামলে না ওঠে, কিন্তু আমার ভাইয়ের তর সয়নি তখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করার। সে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল আমার অবস্থা নিয়ে, তাই এই খুশির খবর সবাইকে শোনাতে তার আর অপেক্ষা সয়নি। নির্বোধ ছেলে, ঘুণাক্ষরেও টের পায়নি নিজের মৃত্যুকে দাওয়াত দিয়ে এসেছে সে। আমার জমিদারকালে আমি যতটা ক্ষমতা অর্জন করেছিলাম, তার থেকেও বেশি অর্জন করেছিলাম শত্রু, যাদেরকে পদদলিত করে আমি সবার উপরে উঠেছি। তারা তো এই সুযোগেরই অপেক্ষা ছিল যে কখন আমি দুর্বল হব আর তারা আমাকে আঘাত করবে। আমার কাছে জমিদারি হারিয়ে নিচ্ছ জমিদাররাও, তাদের সমর্থকেরা, এমনকি দুর্দশায় জর্জরিত সাধারণ মানুষগুলোর প্রচণ্ড ক্ষোভ ছিল এই জমিদার বংশের উপর। তারা একজোট হয়ে গোপনে বিদ্রোহ পরিকল্পনা শুরু করে তালুকদার বংশের উপর। চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল সেই দিন রাতে। সেই দিন জিন সত্তা আমাকে দেখায় তারা আসছে। আজকে জমিদার বাড়ির সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে এই পরিকল্পনা নিয়ে। চরম আতঙ্ক তখন পুরোপুরি গ্রাস করে আমাকে। দিশেহারা হয়ে পড়ি আমি। আমার এই দুনিয়াদারি, এই জমিদার বাড়ি, এখানের কোনো মানুষের প্রতি আর কোনো মায়া অবশিষ্ট ছিল না তখন। আমার সব চিন্তা জুড়ে তখন একটাই বিষয় ঘুরছিল, আমার পাশে বসে থাকা আমার একমাত্র ভালোবাসার মানুষটার প্রাণ সংকটে আছে। এখানে থাকলে মেরে ফেলবে তারা তাকে, কিন্তু আমি কোনো মতেই বলতে পারছি না সেটা।
সন্ধ্যা নামতেই যখন সেই শেকল আমাকে ছেড়ে দেয়, তখন আমি নেতিয়ে পড়ার আগে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে মাকে বলেছিলাম, পালাও, বিপদ। কিন্তু মা হয়তো বুঝেননি আমার কথা, বা বুঝলেও শেষ পর্যন্ত আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেননি তিনি। সেই সন্ধ্যায় অন্ধকার একটু গাঢ় হতেই জমিদার বাড়ি চারদিকে ঘেরাও করে বিদ্রোহীরা। তারা সংখ্যায় অনেক বেশি ছিল। জমিদার বাড়ির রক্ষীরাও পেরে ওঠেনি তাদের সাথে। তাদেরকে সর্বপ্রথম হত্যা করা হয়। ততক্ষণে জমিদার বাড়ির সকলে বুঝে গিয়েছে কি ঘটতে চলেছে তাদের সাথে। মাও বুঝে গিয়েছিলেন, কিন্তু তবুও তিনি বাকিদের মতো পালানোর চেষ্টা করলেন না। আমার মা ভীষণ সহজ সরল ছিলেন। এটুকু বোঝেনি ওরা শত চেষ্টা করলেও আমাকে হত্যা করতে পারবে না আমার অভিশাপের কারণে। তার নিজের প্রাণে চিন্তা করা উচিত, কিন্তু তিনি এক পাও সরলেন না আমার পাশ থেকে। বিদ্রোহীরা অবশ্য কাউকে পালাতে দেয়নি, এমনকি চাকরদেরও নয়। তারা জমিদার বাড়ির সবাইকে টেনে হিঁচড়ে বের করে এনে বাগানে জড়ো করে। মা মা আর আমাকে যখন আমাদের ঘর থেকে তুলে আনা হচ্ছিল, তিনি তখন শুধু বারবার মিনতি করছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার শরীর তখন দুর্বল হলেও আমার পুরো হুঁশ ছিল। আমি বারবার মনে মনে আওড়াচ্ছিলাম, মা পালিয়ে যাও এখান থেকে, আমার কিচ্ছু হবে না, তুমি পালাও। কিন্তু সেই কথা তার কান অবধি পৌঁছালো না। যেখানে আমার প্রিয় বাবা, ভাই সবাই তাদের প্রাণ ভিক্ষা চাইছিলেন আর বলছিলেন যে যা করেছি আমি করেছি, তাদের কোনো দোষ নেই, শাস্তি দিলে আমাকে দিতে। কিন্তু আমার দ্বারা সারা জীবন অবহেলিত মা ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে চলেছিলেন, আমার ছেলেকে ছেড়ে দাও, ও আর কোনো ভুল করবে না, এবারের মতো ছেড়ে দাও ওকে। বিদ্রোহীরা দুই পক্ষের কারো কথাই শোনেনি। তারা সবার আগে তাদের গয়নাগাটি দামি জিনিস সব ছিনিয়ে নেয়, তারপর সবাইকে সমানভাবে অত্যাচার করতে থাকে। সেসব আঘাত আমাকে একটু কষ্ট দিতে পারেনি, কিন্তু আমার চোখের সামনে আমার মাকে রক্তাক্ত হতে দেখা আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি ছিল। আমি তখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারিনি। এটা এখনো কষ্ট দেয় আমাকে। মায়ের শরীরে করা প্রত্যেকটা আঘাতের সাথে বাড়তে থাকে আমার ক্রোধ। সেই ক্রোধ পুরোপুরি গ্রাস করে আমাকে যখন জমিদার বাড়ির সকলে রক্তাক্ত অবস্থায় নেতিয়ে পড়ে আর বিদ্রোহীরা তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মা তার নিভু নিভু চোখে তাকিয়েছিলেন আমার দিকে। তার চোখের পানি, তার রক্তাক্ত শরীর আমার ভেতরটা ভেঙে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছিল। সেই দিন সেই মুহূর্তে বুঝতে পারি আমি মাকে কতটা ভালোবাসি। তাকে হারিয়ে ফেলছি আমি একটু একটু করে। এই ভাবনাটা সহ্য হচ্ছিল না আমার। আমার শরীরের আগুন আমাকে একটুও জ্বালাতে পারেনি। আমি সম্পূর্ণ সজাগ ছিলাম। আমার মায়ের দেহকে আমার সামনে আগুনে পুড়তে দেখছিলাম, তার আর্তনাদ শুনছিলাম। আমার ভেতরে ক্রোধ এবং অন্ধকার সময়ের সাথে বাড়তে থাকে। এক সময় রাত 12টা বাজলো। আমার শরীরে অসীম ক্ষমতার সঞ্চার হলো। সাথে সাথে যেন আমার পুরো বোধশক্তি লোপ পেল। আমি তখন কি করেছি, কেন করেছি, আশেপাশে কি হচ্ছে সব ভুলে গিয়েছিলাম। রক্তের নেশা পেয়ে বসেছিল আমার মাথায়। শুধু একটা ধ্বনি শুনতে পাচ্ছিলাম, আমি ছিঁড়ে ফেলো, সব কটাকে ছিঁড়ে ফেলো। আমার জিন সত্তা আমার দুর্বল মানুষ সত্তাকে পুরোপুরি আয়ত্ত করেছিল সেদিন। আমার হুঁশ ফিরে যখন চাঁদকে অন্ধকার পুরোপুরি গ্রাস করে, আমার শেকল দৃশ্যমান হয়, আমার জিন সত্তা শক্তিহীন হয়ে পড়ে। যখন হুঁশ ফিরে তখন আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে দেখি আমি একটি ছিন্ন ভিন্ন লাশের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করি নিজেকে। ঘোর কাটতে মনে পড়ে আমার মায়ের কথা। শেকল দৃশ্যমান হলেও আমার শরীরে তা দিনের মতো কোনো প্রভাব ফেলেনি। আমি ছুটে যাই সেখানে যেখানে মা ছিলেন, কিন্তু সব শেষ ততক্ষণে। একদলা পুড়ে ছারখার হয়ে দেহাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেখানে। বলতে বলতে হাঁপাতে থাকে অরণ্য। তার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়াতে থাকে সেই দিনটার স্মৃতিচারণ করতে গিয়ে। সে আমার নিজের এমন ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতেও বুক কাঁপছে। অরণ্যর জন্য নিজের চোখের সামনে এসব ঘটতে দেখা কতটা কষ্ট করছিল সেটা সে কল্পনাও করতে পারছে না। শ্যামা একটু উঁচু হয়ে বসে অরণ্যের মাথা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না সে। অরণ্য একটু ধাতস্থ হয়ে আবার বলতে থাকে, মায়ের লাশটা বুকে নিয়ে শান্তিতে কাদার সময়টুকুও পাইনি আমি। দিনের আলো ফুটলে আবার বন্দি হতে হবে। তার আগে মাকে নিজ হাতে পুকুর পাড়ে সমাধিস্থ করি আমি। আসার সময় শেষ চিহ্ন হিসাবে মায়ের বালাজোড়া নিয়ে এসেছিলাম। শোকে পুরোপুরি পাথর হয়ে গিয়েছিলাম আমি সেই সময়। পাতাল ঘরে সিন্দুকগুলোতে
তখনও উপচে পড়া ধন সম্পদ ছিল। এত বড় জমিদার বাড়ি পুরোটাই আমার ছিল। আমার ভয়ে তখনও মানুষ এদিকে পা বাড়ানোর সাহস পেত না। কটু চোখে তাকানোর বা মায়া দয়া ভালোবাসা দেখানোর কোনো মানুষ অবশিষ্ট ছিল না আমার জীবনে। কিন্তু এই সব কিছুই যেন অসহ্য ছিল। শূন্যতা কুরে কুরে খাচ্ছিল আমাকে। সব হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি। আমার মন দুনিয়ার সকল ধন সম্পদের বদলে হলেও আমার মাকে ফেরত পেতে চেয়েছিল তখন। কিন্তু এখন এটা কখনো সম্ভব না। সেই রাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি যান্ত্রিক হয়ে পড়ে। সারাদিন এই আবদ্ধ ঘরে পড়ে পড়ে নরক যন্ত্রণা ভোগ করা, রাত হলে নিজের জন্য খাবার জোগাড় করা, এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এই ছিল আমার জীবন। সেই রাতের পর আমার জিনসত্তার ক্ষমতা অনেকটাই আমি বুঝতে পেরেছিলাম। সেই ক্ষমতাগুলো অনেক জলদি রপ্ত করে ফেলি আমি। এগুলো সব ব্যবহার করে আমি নিজের জীবন পার করতে শুরু করি। আমার না কোনো কথা বলার মানুষ ছিল, না সঙ্গী। আমি আর কাউকে খোঁজার চেষ্টাও করিনি। আমার অভিশাপ কাটাতে পারে সেই মানুষটাকে না পর্যন্ত না। মায়ের মর্মান্তিক মৃত্যুটা আমার মনে অনেক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। আমার করা পাপের ফলে আমার নির্দোষ মায়ের এমন করুণ মৃত্যু হয়েছে। সেই অনুশোচনা আমাকে কুরে কুরে খাচ্ছিল। মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মূল্য আমি এভাবে দিয়েছি তাকে। আমার কারো নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার অধিকার থাকতে পারে না, এটাই আমার শাস্তি। তবে এই একাকিত্ব অনেক অসহ্যকর হয়ে উঠতো মাঝে মাঝে। অনেক ইচ্ছে করতো মায়ের বকা হলেও শুনতে অন্তত। কিন্তু সারা রাত মায়ের সমাধির সামনে বসে থেকে হাজারো বক বক করলেও তার কোনো জবাব আসতো না। এভাবে কেটে যায় 25টি বছর। ততদিনে আমি আমার শক্তিগুলোর প্রতি এবং আমার অভিশপ্ত জীবনের প্রতি পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর একদিন দেখা হয় আমার শামশেরের সাথে। গভীর রাত তখন। নির্জনা কুঠির পেছনে জঙ্গলটায় হঠাৎ আমি কিছু মানুষের উপস্থিতি টের পাই। আমার প্রখর দৃষ্টি দিয়ে আমি দেখতে পাই একদল মানুষ একজনকে ঘিরে আগুন জ্বালিয়ে কী সব করছে। আমি ভেবেছিলাম তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করছে। দৃশ্যটা আমার কাছে অনেক পরিচিত এবং করুণ ছিল, তাই দেখেও না দেখার ভান করতে পারিনি আমি শামশেরকে তাদের হাত থেকে রক্ষা করেছিলাম সেদিন, তাই সে নিজ থেকে আমার বশ্যতা স্বীকার করে। ওর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আমি মানা করিনি ওকে আমার সাথে রাখতে। কথায় কথায় তার থেকে আমি জানতে পারি সে একজন নিম্ন প্রজাতির জিন। সে একজন মানুষের বশ্যতা স্বীকার করে তার কাছে থাকতো। কিন্তু মানুষটির মৃত্যুর পর সে একা হয়ে পড়ে অনেক। এদিকে একদল তান্ত্রিক, সে জিন, সেটা জানতে পেরে তাকে এখানে তন্ত্র সাধনা করে নিজেরা ক্ষমতাধর হতে চেয়েছিল। তন্ত্র সাধনার জন্য তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি কখনো ওকে লজ্জায় বলিনি এটা, কিন্তু ওকে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। অবশেষে আমি একজন সঙ্গী পেলাম, কারো সাথে কথা বলতে পেরে অনেক ভালো লেগেছিল সেদিন আমার অভিশপ্ত জীবনের কথা পুরো খুলে বলি আমি তাকে। সে তখন থেকেই লেগে পড়ে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে। শামসের মানুষের সাথে থাকার ফলে সে সব কাজে অনেক পটু ছিল। সে আসার পর আমার অগোছালো ছন্ন ছাড়া জীবনটাকে ধীরে ধীরে গুছিয়ে উঠতে শুরু করে। আমি ধীরে ধীরে আমার হতাশা থেকে বেরিয়ে আসি। শামসের ভাবে আমি তার রক্ষাকর্তা, তার আশ্রয়দাতা, কিন্তু আমি কখনো ওকে লজ্জায় বলে উঠতে পারিনি সে আমার জীবনের প্রথম বন্ধু ছিল আর আমি কতটা কৃতজ্ঞ তার প্রতি। সে আমার শক্তিগুলো আরও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সে কোনো বিশেষ ক্ষমতাধর জিন না হলেও এসব সম্বন্ধে প্রচুর জ্ঞান ছিল তার। সে আমাকে অনেক কিছুই শেখায় যা আমি আগে কখনো জানতাম না। সে আমার যাবতীয় কাজ সামলানোর পাশাপাশি আমার অভিশপ্ত জীবনের মুক্তির পথ খুঁজতে থাকে। এমন এক মানুষ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে। আমি তখনও এই ব্যাপারে পুরোপুরি মন স্থির করতে পারিনি, তাই আমি এই বিষয়টা পুরোপুরি তার উপর ছেড়ে দিই। সেই ঠিক করেছে আমার বিবাহ করা উচিত। মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজন সত্যিকারের জীবনসঙ্গী দিতে পারে। কিন্তু এতই সহজ নাকি একজন জীবনসঙ্গী পাওয়া? আমি স্বাভাবিক হলেও এমন মানুষ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ভাগ্য করে মানুষ সত্যিকারের ভালোবাসা পায়, সেখানে আমার এত অস্বাভাবিকতার সাথে কে আমাকে ভালোবাসবে? তার উপর নির্জনা তখন কুখ্যাত হানাবাড়ি নামে পরিচিত। এদিকে কেউ সহজে পা মারাতো না। তবে শামসের হাল ছেড়ে দেয়নি। আমি তার উৎসাহ দেখে তাকে আর মানা করতে চাইনি, কিন্তু সাথে আমি কিছু শর্ত জুড়ে দিই।
কারণ আমি কোনো নারী সঙ্গ খুঁজে বেড়াচ্ছি না, একজন জীবনসঙ্গী খুঁজছি যে আমার অস্বাভাবিকতার মাঝেও আমাকে ভালোবাসবে। আর কোনো মিথ্যা বলে সম্পর্ক শুরু করা যাবে না। সে আমাকে ভালোবাসবে, এত বড় উপকার করবে, তাকে অন্তত মিথ্যার জালে ফাঁসাতে চাইনি আমি। এসব অস্বাভাবিকতা মেনে যে আমাকে বিবাহ করতে চাইবে, আমি তাকেই স্ত্রী হিসেবে গ্রহণ করব, সে যেমনই হোক। শামসের এত বছরে অনেক মেয়ের সম্বন্ধ এনেছে আমার জন্য। কেউ এতিম ছিল, যার কেউ নেই, কেউ সর্বহারা, যার কোথাও যাওয়ার জায়গা নেই, কারো অনেক টাকার প্রয়োজন ছিল ইত্যাদি। কিন্তু এই মেয়েগুলো কেউ কেউ আমার শর্ত রাজি না থাকায়, আমাকে বিশ্বাস করতে না পারায় ফিরে গিয়েছে। যারা টাকার প্রয়োজনে এসেছিল, আমি তাদের তোমার মতোই অগ্রিম টাকা দিয়েছিলাম। ফিরে আসলে বুঝবো সে আসলে এই সম্পর্কে আগ্রহী। কিন্তু তারা ফিরে আসেনি। আর যারা শেষ পর্যন্ত রাজি হয়েছিল, তারা কেউ তাদের কৌতূহল দমন করতে পারেনি। আমার সাথে প্রথম সাক্ষাতেই তারা আমাকে দেখে ফেলে, নিয়ম ভঙ্গ করে। আমি মূলত এই চোখ বন্ধ করার শর্তটা দিয়েছিলাম, কারণ আমার মতে যারা রূপ দেখে ভালোবাসে, সেই ভালোবাসা কখনো নিঃস্বার্থ ভালোবাসা হতে পারে না। আর আমি আমার বাবার মতো সৌন্দর্যের পূজারী মানুষগুলোকে ঘৃণা করি। তাদের সাথে আর যাই হোক, ভালোবাসা হয় না। সৌন্দর্যের মোহ কেটে যেতেই তারা আমার অপূর্ণতাগুলোকে নিয়ে আফসোস করবে। যাই হোক, এতগুলো বছরে শামসের শত চেষ্টা করেও এমন মেয়ে খুঁজতে পারেনি। যারা এসে ফেরত গিয়েছিল, আমি তাদের কখনো ফেরানোর চেষ্টা করিনি, শুধু পরে এখানে আসার স্মৃতিটুকু মুছে দিয়েছি। এটা আমার ক্ষমতাগুলোর মধ্যে একটি। আমি কারো আংশিক স্মৃতি মুছে ফেলতে সক্ষম, তবে সেটা অনেক সামান্য পরিসরে। এভাবে একদিন শামসের নিয়ে আসে এই পত্রিকায় বিজ্ঞপ্তির পরিকল্পনা। সে এমন সব বৈশিষ্ট্য সেখানে লিখে, যা পুরোপুরি কোনো অসহায় মেয়েকে উপস্থাপন করে। একজন কালো রঙের 20 থেকে 30 বছরের কুমারী মেয়ে, যে উত্তীর্ণ হলেই 25 লক্ষ টাকা পাবে। বুদ্ধিটা অনেক হাস্যকর ছিল। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এটা শামশেরের আর একটা ব্যর্থ প্রচেষ্টা হতে চলেছে। আর এই মেয়ে আসবে টাকার লোভে। সে আমাকে ভালোবাসবে কিভাবে? আমি কি জানতাম নাকি এই হাস্যকর বিজ্ঞপ্তিটি আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিটিকে নিয়ে আসবে? সেদিনও আমি আমার ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, যখন শামসের নিচে মেয়েদের সাথে সাক্ষাৎ করছিল। আমার সৃষ্ট বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে তখন পর্যন্ত 2জন নারী এসেছিল। আমি তাদের সব কথাই শুনতে পেয়েছিলাম। সে একই ঘটনা, নতুন কিছু নয়। সূর্য প্রায় অস্ত গিয়েছে যখন এই দ্বিতীয় মেয়েটা বের হয়ে যায়। ভেবেছিলাম আর কেউ আসবে না আপাতত। সূর্য মাত্র ডুবে যাওয়া ছাড়া পেয়েছিলাম আমি মাত্র। তখনই আবার বুঝতে পারি বাড়ির সুরক্ষা বলয় ভেদ করে নতুন কারো প্রবেশ ঘটেছে। আমি আমার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলাম নতুন অতিথিকে। তখন আমার শরীর অনেকটা দুর্বল হয়। শুরুর দিকে আমার দৃষ্টি একটু ঝাপসা ছিল। সেই ঝাপসা দৃষ্টিতে হঠাৎ তোমাকে দেখে মনে হয়েছিল মা দাঁড়িয়ে আছেন সেখানে। চমকে গিয়েছিলাম আমি অনেক। তারপর দৃষ্টি একটু পরিষ্কার হতেই বুঝলাম মনের ভুল ছিল, তবে পুরোপুরি ভুলও নয়। তুমি মায়ের থেকে অনেক লম্বা আর স্বাস্থ্যবান ছিলে, কিন্তু তোমার চোখ দুটো একদম আমার মায়ের মতো ছিল, যেখানে তাকালেই শুধু একটা অসহায়ত্ব আর জীবনের প্রতি ক্লান্তি দেখা যায়। সত্যি বলবো শ্যামা, তোমাকে প্রথম দেখেই আমার কেন জানি ভালো লেগে যায়। তাই শামশের যখন তোমাকে নিচে রেখে ওপরে আমার অবস্থা জানতে আসে, তখন আমি নিজ থেকেই বলেছিলাম তাকে আমার এই মেয়েটাই ভালো মনে হচ্ছে। শামশের প্রথমবার আমার উৎসাহ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, তড়িৎ গতিতে ছুটে গিয়েছিল নিচে। এভাবে হুট করে সামনে উদয় হলে তুমি ভয় পাবে, এটাও মনে ছিল না ওর। ভাগ্যিস তুমি মাথা নিচু করেছিলে, আর ওকে এভাবে উদয় হতে দেখোনি, নয়তো সেদিনই পালাতে তুমি। তবে শেষে রক্ষা হয়নি। তুমিও শর্তগুলোর কথা শুনে মেনে নিতে পারোনি। তবে অন্য মেয়েগুলোর থেকে তুমি পুরোপুরি আলাদা ছিলে, যেখানে ওরা টাকাগুলো পারো অনিশ্চয়তা নিয়ে রেগে গিয়েছিল। তাদের সাথে ফ্রড হচ্ছে বলে রেগে গিয়েছিল। তোমার রাগের কারণ পুরোপুরি ভিন্ন ছিল। তুমি রেগে গিয়েছিলে কারণ কেউ তোমাকে টাকার বদলে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, সেই কথাটা তোমার আত্মসম্মানে লেগেছিল। তাই তুমি আমাকে উদ্দেশ্য করে অনেক কথাই শুনিয়ে দিয়েছিলে তখন। বেচারা শামশের ভেবেছিল আমি নিশ্চয়ই রেগে গিয়েছি এসব শুনে, কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম তোমার প্রতি এতটাই যে এই দুর্বল শরীর নিয়ে উঠে জানালা পর্যন্ত গিয়েছিলাম তোমাকে একবার সরাসরি দেখার জন্য। তবে তুমি একবারও পেছন ফিরে তাকাওনি রাগের মাথায়। তখন আমি ঠিক করে ফেলি
আমার তোমাকেই লাগবে স্ত্রী হিসেবে। প্রথমবার কোনো মেয়ে চলে যাওয়ার পর আমি তাকে ফিরিয়ে আনার পণ করি। তবে তুমি মেয়েটা এত ভাবুক হবে কে জানতো। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরার পরিকল্পনা করেছিলে। ভাগ্যিস রাত 12টা বেজেছিল তখন। আমি তোমাকে আমার শক্তি দিয়ে সরিয়ে আনতে পেরেছিলাম। তারপর আমাদের প্রথম সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে সবার ভাষায় তুমি অসুন্দর, স্বার্থ ছাড়া কেউ তোমাকে গ্রহণ করবে না। তোমার কথা শুনে মনে হয়েছিল তুমি নিজেও তাই বিশ্বাস করো। আমার অনেক মায়া হয়েছিল তোমার উপর। তোমার মা ও তার গায়ের রঙের কারণে অনেক কষ্ট সহ্য করেছেন। আমার মা ও গায়ের রঙের কারণে অনেক কষ্ট সহ্য করেছেন। তোমার প্রতি এই মায়া থেকেই আমি অনেক বড় একটি ভুল করি সেদিন। আমার ক্ষমতা সীমাবদ্ধ। আমি চাইলেই কাউকে রাতারাতি সুন্দরী করে দিতে পারি না। তবে আমি তোমাকে জিন হিসেবে একটা বর দিয়েছিলাম সেদিন। তোমার গায়ের রং এতটা মলিন হয়ে যাক যতটা হলে তুমি নিজেকে অসুন্দর ভাবে বন্ধ করবে। তোমার জীবনে আমি না থাকলেও তুমি যেন একজন ভালো জীবনসঙ্গী পাও, সেই ইচ্ছা থেকে আমি তোমাকে বর দিয়েছিলাম। কিন্তু এটা আসলে আমার ভুল ছিল। যে কেন সেটা পরে বুঝতে পারবে। পরের কাহিনী তোমার জানা শ্যামা। তোমার এই ছোট্ট ছোট্ট বৈশিষ্ট্যগুলো আমাকে অনেক মুগ্ধ করে। তুমি আমাকে না দেখে না জেনে কিভাবে ভালোবেসেছো আমি জানি না। কিন্তু তোমার মনে আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জাগাতে গিয়ে আমি নিজেই প্রচণ্ড ভালোবেসে ফেলি তোমাকে। আমি প্রথমে ভেবেছিলাম আমার মনের এই অজানা অনুভূতিগুলো শুধুই আমার মুগ্ধতা, আর কিছুই নয়। কিন্তু সেই রাতে যখন তোমার ভাই ভাবির কথায় তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বিশ্বাস করো শ্যামা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক সেই আতঙ্ক অনুভব করেছিলাম যেটা আমি মায়ের মৃত্যুর সময় অনুভব হয়েছিল। অনেক ভয় পেয়েছিলাম আমি যখন ওই ছেলেটা তোমার দিকে এগিয়ে যাচ্ছিল। ভাগ্যিস সেদিনও সময় মতো উপস্থিত হতে পেরেছিলাম আমি। সেদিন এত বছর পর আবার সেই ক্রোধ অনুভব হয় আমার। সবগুলোকে সেই একইভাবে হত্যা করি আমি। সেদিন যখন আমাকে সুস্থ অবস্থায় বুকে জড়িয়ে ধরতে পেরেছিলাম তোমাকে, অবশেষে আমার বিক্ষিপ্ত মনটা একটু শান্ত হয়েছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আমার অনুভূতিগুলো কেন মুগ্ধতার রেশ নয় যা সময়ের সাথে কেটে যাবে। আমার আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর আমি তোমাকে যে কোনো মূল্যে হারাতে পারবো না। সব সময় আমি থাকি আর না থাকি তোমার জীবনের সব বিপদ উপড়ে ফেলবো গোড়া থেকে, এটাই পণ করি আমি। তোমার ভাইকে আমি মেরে ফেলতে চাইনি, কিন্তু আমার এটা ছাড়া উপায় ছিল না। আমি ওকে প্রথমে সতর্ক করে দিই। তোমার ভাবি পরের মেয়ে, তার থেকে কিছুই আশা রাখিনি আমি। কিন্তু তোমার ভাই ভেবেছিলাম ও তোমার আপন ভাই। মনে আতঙ্ক সৃষ্টি হলেও হয়তো তোমার নিজের বোনকে রেহাই দিবে। কিন্তু ভারী কাপুরুষ সে। বইয়ের নরম দুটি কথাতেই সে পুরোপুরি রাজি হয়ে গেল তোমার চরিত্র নষ্ট করতে। একবার খোঁজও নেয়নি সে যে যাদের হাতে তুলে দিচ্ছে কেমন মানুষ তারা। আমি তার মনে আতঙ্ক সৃষ্টি করতে পারলেও সেই আতঙ্ক তোমার প্রতি দয়া সৃষ্টি করতে পারেনি তার মনের আতঙ্ক একটু কমলে আবার তোমার ক্ষতি করতে তারা। আমার সব রাগ তোমার ভাইয়ের উপর ছিল। স্বার্থপর রক্তের সম্পর্ক, একদম আমার বাবা ভাইদের মতো। আমি তবুও হয়তো ছেড়ে দিতাম তাকে তোমার ভাই হিসেবে। কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি এদের দুটোকেই তোমার ভবিষ্যৎ জীবন থেকে সরিয়ে দিই। তোমার ভাবি অন্তঃসত্ত্বা ছিলেন, ওই বাচ্চাটার কোনো দোষ নেই। তাই আমি তাকে পুরোপুরি হত্যা না করলেও তাকে তোমার ভাইয়ের হত্যার আসামি বানিয়ে দিই, যাতে সে তোমার ভবিষ্যৎ জীবনের অংশ না থাকে। সেই রাতেই সেই ফকিরের সাথে এতগুলো বছর পর আমার দেখা হয়। তিনি আমাকে তখন আমার জীবনের ভয়াবহ সত্যিটা মনে করিয়ে দেন, যেটা আমি শুধু আমার নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে গিয়ে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমি পরিপূর্ণ মানুষ নই, আমি জিন। আর জিনদের কোনো মানুষকে ভালোবাসার নিয়ম বিরুদ্ধ। নিয়ম ভঙ্গ করলে প্রাণ সংখ্যায় ঘটবে তার। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন শুনে যে তোমার জীবনের এই বিপদগুলো আমার অভিশাপ জীবনের কারণে আসছে। সেই ফকির আমাকে আরও জানিয়েছে সেদিন ফেরার পথে দুর্ঘটনা তোমার মৃত্যু ঘটত, কিন্তু তিনি তোমার আগে করা অপকারের বদলে সেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার একটা সুযোগ দিয়েছিলেন। সেদিন তুমি যদি সেই বাসে উঠে যেতে, তোমাকে আমি সেদিনই হারিয়ে ফেলতাম। তুমি মৃত্যুর এতটা কাছাকাছি ছিলে আমি জানতামও না। তিনি আমাকে বলেন, অভিশাপ ভঙ্গ না হওয়া পর্যন্ত এভাবে একের পর এক বিপদ আসতে থাকবে। হয় তোমাকে নির্জনা কুঠির সুরক্ষা বলয় ছেড়েও বেরোতে না দেই, নয়তো অন্য কোনো সুরক্ষা বলয়ের নিচ থেকে দূরে দিই চন্দ্রগ্রহণ পর্যন্ত।
আমি তোমাকে সেজন্য সেদিন যে কোনো মূল্যে থামাতে চেয়েছিলাম। শক্তিশালী সুরক্ষা বলে সৃষ্টি করতে অনেক শক্তির প্রয়োজন হয়। আমার ক্ষমতা এত বেশি নয়। নির্জনা কুঠির সুরক্ষা বলায় এত বছর ধরে অনেক শক্তিশালী হয়েছে। এর থেকে সুরক্ষিত স্থান তোমার জন্য আর কোথাও নেই। কিন্তু তুমি অভিমান করে চলে গিয়েছিলে। আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমার বাড়ির চারদিকে সাময়িক একটা সুরক্ষা বলে তৈরি করি আর নিজেকে পুরোপুরি তোমার থেকে দূর করে দিই। কিন্তু এই সুরক্ষা বলা অনেক দুর্বল ছিল। এর ফলে বাড়ির ভিতর তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু বিপদ পুরোপুরি দূর হয়নি তখনও। তুমি নিজেই যখন আমার উপর অভিমান করে নিজের ক্ষতি করতে যাও সেদিন আমার অপরাধ হয়ে তোমার কাছে যেতে হয় সেই রাতে। আর আমার অভিশাপ আমার কাছাকাছি আবার তোমার কাছাকাছি চলে আসে তখন। তোমার সবচেয়ে বড় বিপদ আমিই ছিলাম। তাই আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম আগামী 24 ঘন্টায় আমার বড় কোনো বিপদ হবে তোমাকে তখনই নিয়ে আসতাম এখানে। কিন্তু তুমি রাজি হতে না। মা বাবাকে না জানিয়ে হঠাৎ এভাবে চলে আসতে। তাই বাধ্য হয়ে রেখে আসতে হয় তোমাকে আমার। তারপরে ঠিক ঘটলো বিপদ। শ্যামা, আমার দেয়া টাকাগুলোর কারণে তোমার ভাই ভাবি তোমার বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আমার কাছে ফিরতে গিয়ে তোমাকে দুর্ঘটনায় প্রাণ হারাতে হতো। আমার দেওয়া রূপ তোমার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার অভিশাপ আমার দ্বারা রেহাই পাওয়া বাচ্চাটাকেই ব্যবহার করেছে তোমাকে বিপদের মুখ ঠেলে দিতে। এই মুহূর্তে আমি তোমার জীবনের সবচেয়ে প্রাণঘাতী বিপদ হয়ে দাঁড়িয়েছি। চন্দ্রগ্রহণ হতে আর 15টা দিন বাকি। আমি তোমাকে এত জলদি সব কিছু বলতে চাইনি। আমি ভেবেছিলাম আমি সব কিছু তোমাকে শেষ রাতে বলবো, তাহলে তোমার বেশি কষ্ট পেতে হবে না। শ্যামা এতক্ষণ নীরবে সব শুনছিল। তার মনে অনেকগুলো প্রশ্ন উঠলেও মাঝপথে থামায়নি সে অরণ্যকে। তবে শেষ রাত শব্দটি কেন যেন কেমন একটি অশুভ ইঙ্গিত দিল। অজানা আতঙ্ক উকি দিতে লাগলো তার মনে। আর চুপ করে থাকতে পারল না সে। শ্যামা অরণ্যর বুক থেকে সরে সামনাসামনি হয়ে বসে। তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, আমি আপনার কথা বুঝতে পারছি না অরণ্য। আপনার এই অভিশপ্ত শিকল আজকে আমি দেখতে পেয়েছি, আপনার মায়ের মতো। তার মানে তো এটাই যে আমি এই অভিশাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারবো। এরপরে সব ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে আপনি বারবার এমন কেন বলছেন যে আমি সব আগে জানলে বেশি কষ্ট পাবো? বারবার আবার ভবিষ্যতের কথা এভাবে বলছেন কেন? যেন আমার ভবিষ্যতের অংশ হিসেবে আপনি থাকবেন না। শেষ রাত কেন বলছেন? সেই রাত তো আমাদের জীবনের নতুন শুরু হওয়ার কথা অরণ্য। আমাদের আর কোনো বাধা থাকবে না এরপর। আমরা সারা জীবন একসাথে কাটাবো, তাই না? শ্যামা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ক্ষীণ আশা নিয়ে তাকায় অরণ্যর দিকে। সে এই মুহূর্তে শুধু 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 শুনতে চায় এই অভিশাপ কাটলে সব ঠিক হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। অরণ্য ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামা এবং এমন প্রশ্ন শুনে ঠিক এই মুহূর্তটা নিয়ে ভয় পাচ্ছিল সে। ভয়ে বুক কাঁপছে তার। সে চোখ সরিয়ে নেয় শ্যামার চোখের দৃষ্টি থেকে। আশাহত হয় শ্যামা অরণ্যর এমন অভিব্যক্তি দেখে। তাহলে কি তার মনের ভয়টা সত্যি হতে চলেছে? অরণ্য একটি বড় নিঃশ্বাস ফেলে শ্যামার দুটি হাত তার নিজের হাতে পুরে বলে, শ্যামা, মায়ের যখন আমার অভিশাপ ভঙ্গের কথা ছিল তখনও আমার জিন সত্তা পুরোপুরি আমার নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাই সে আমার মানুষ সত্তাকে পুরোপুরি গ্রাস করতেও পারেনি। তাই তখন অভিশাপ ভঙ্গ হতেই আমি সুস্থ হয়ে যেতাম। কিন্তু সেই রাতে মায়ের সেই ভয়াবহ মৃত্যু একটু একটু করে নিজের চোখের সামনে দেখতে গিয়ে আমার দুর্বল মানুষত্ব সেই রাতে পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছিল। সেই সুযোগে জিন সত্তা পুরোপুরি আমার মানুষ সত্তাকে তার অধীন করে ফেলে। আমার শরীর মানুষের হলেও আমার জিন সত্তা অনেক আগে থেকেই মানুষ সত্তার সাথে মিলে এক হয়ে গিয়েছে। সে আমার আত্মার অংশ, আমার শরীরকে তার মনে করে। এখন সে মুক্তি পেলে সে আমাকে না নিয়ে যাবে না। আমার মানুষ সত্তা তার অধীন। আমার শেকল ছিন্ন হওয়ার সাথে সাথে সেই জিন সত্তার মতো আমিও ভস্ম হয়ে মিলিয়ে যাব। সেই সাথে মিলিয়ে যাবে আমার রেখে যাওয়া সব স্মৃতি। কারণ সে মনে করে জিনের মৃত্যুর পর কোনো পার্থিব স্মৃতি মানুষের মনে থাকতে নেই। এসব আমি আমার জিন সত্তার মনোভাব থেকে দেখে আন্দাজ করেছিলাম। কিন্তু ওই বৃদ্ধ ফকিরের সাথে দেখা হওয়ার রাতে আমি তার থেকে জানতে চাই আমার ভাবনাটা ঠিক কিনা। তিনি নিশ্চিত করেছে আমি যা ভাবছি সব সত্য। সে আমার চোখ বন্ধ করে ফেলে এই কথা শুনে। চোখ বন্ধের কর্নিশ পেয়ে গড়াতে থাকে অশ্রু। সে ফোঁপাতে ফোঁপাতে জিজ্ঞেস করে, তার মানে আপনি বলতে চাইছেন
আমার নিজ হাতে আপনাকে মৃত্যু দিতে হবে? এজন্যই কি দিব্য আর নীলাকে আমার ভবিষ্যৎ থেকে সরিয়ে দিয়েছেন? কারণ আপনি থাকবেন না আমাকে ভবিষ্যতে রক্ষা করার জন্য। এজন্যই এত জিজ্ঞেস করার পরেও নিজের সত্যটা বলেননি। শেষ রাতের জন্য অপেক্ষা করছিলেন, মানে শেষ রাতে সবটা বলবেন আমাকে। সেই রাতেই চন্দ্রগ্রহণ হবে। আমার এমন দুর্বল অবস্থায় আপনি আপনার অভিশাপ ভঙ্গ করে চলে যাবেন, আর আমি সকালে চোখ খুলে দেখবো আপনি নেই। আর আমি বুঝতেও পারবো না আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আপনার কোনো স্মৃতি থাকবে না আমার ভবিষ্যৎ জীবনে, তাই তো? অরণ্য, এতটা পাষাণ, এতটা নির্দয় আপনি কিভাবে হতে পারলেন আমার প্রতি? এটা অন্যায়, এটা অবিচার। কেন কোনো কেন হারাতে হবে আপনাকে? আমি কি দোষ করেছি যে আমার সাথে এমনটা হবে? আমার আপনার স্মৃতিগুলো রাখার অধিকার নেই কেন? আমি কি এখন কোনোদিন আপনাকে মনে করে কাঁদতেও পারবো না? এজন্যই কি বলেছিলেন আমাদের ভালোবাসা ভুল ছিল? তাহলে ভালোবাসা হয়ে কেন এসেছেন আমার জীবনে? এসেছেন যখন থাকতে হবে। কোথাও যেতে দেব না আপনাকে। এই ঘরবন্দি হয়ে থাকবো আমরা। তাহলে আপনি হারিয়ে যাবেন না, তাই না? চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। বলতে বলতে জোরে জোরে হাঁপাতে থাকে শ্যামা। নিঃশ্বাস নিতে পারছে না যেন হঠাৎ। অরণ্য বিচলিত হয়ে তাকে কাছে টেনে নিতে যায়, কিন্তু শ্যামা বাধা দিয়ে অসংলগ্ন পায়ে উঠে দাঁড়ায়। আমাকে একটু একা ছেড়ে দিন অরণ্য। কিছু ভালো লাগছে না আমি আমার ঘরে যাই। একটু একা থাকতে দিন আমাকে। ভাবতে ভাবতে অনেক ভাবতে হবে। সব গুলিয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। অরণ্যের চোখ থেকে অশ্রু গড়াতে থাকে শ্যামার এমন অসংলগ্ন অবস্থা দেখে। সে জোর করে শ্যামাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে থাকে শ্যামাকে। শ্যামা ছাড়া পাওয়ার জন্য দস্তাদস্তি শুরু করে। অনবরত অরণ্যর বুকে কিলঘুষি বসাতে বসাতে ধরে আসা গলায় বলে, একা ছেড়ে দিতে বলেছি, কথা কানে যায়নি? আমার একটু সময় দরকার, আমাকে একটু একা থাকতে দিন। অরণ্য কাঁদতে কাঁদতে বলে, 15 দিন পর একেবারেই চলে যাব, তখন ইচ্ছা মতো একা থাকতে পারবে। থমকে যায় শ্যামা। অরণ্যের বাহুবন্ধনী থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করার বদলে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে তাকে। মিথ্যে কথা, আপনার ধারণা ভুল। ওই ফকিরও মিথ্যে বলেছে। শ্যামা থেকে অরণ্যকে কেউ আলাদা করতে পারবে না। আমরা তো এত বিপদ কাটিয়ে এসেছি, শুধু ভাগ্যের জোরে নাকি? দেখবেন, আপনি যত দূরেই হারিয়ে যান, আমি ঠিক খুঁজে আনবো আপনাকে। এই জীবনে আপনাকে, আপনার স্মৃতিগুলোকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে। বিধাতা এত নিষ্ঠুর হতে পারেন না। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করবেন তিনি? অরণ্য নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে শুধু। কি বলে বোঝাবে ওকে? তার কারণে এই অবস্থা তার ভালোবাসার মানুষটার। সে নীরবে তার মাথায় হাত বোলাতে থাকে। ঘড়ির দিকে তাকায় অরণ্য। রাত 3টা বাজে এখনো। আজকের রাতটা অনেক দীর্ঘ হতে চলেছে তাদের জন্য। শ্যামা এখনো তার বুকে মুখ গুজে ফুঁক দিয়ে কেঁদে চলেছে। কাঁদুক, তবু আবেগের বশে নিজের ক্ষতি না করে বসে। এই ভয়ে জান শুকিয়ে যাচ্ছে তার। ওকে ভেঙে পড়তে দেওয়া যাবে না একদম। অরণ্য মুখ নামিয়ে শ্যামার কপালে গভীর চুমু খেয়ে বলে, আজকের জন্য অনেক হয়েছে শ্যামা। আমি জানি একসাথে অনেক ঝড় বয়ে গেছে তোমার উপর। আজকের মতো একটু ঘুমানোর চেষ্টা করো, বিশ্রাম দরকার তোমার। আর কেঁদো না, আমার সহ্য হয় না তোমার এই অস্ত্রগুলো। কথা দিন আমাকে, আমাকে ছেড়ে যাবেন না। কোথাও গেলে আমাকে নিয়ে যাবেন আপনি। সেখানে যাবেন, যেখানে যেখানে যাবেন, নয়তো এখানেই থাকবেন আমার সাথে। সহ্য করতে পারবে রোজ রোজ আমাকে এই অবস্থায় দেখতে? শ্যামা চুপ হয়ে যায়। সে আসলেই পারবে না। কি বলছে এখন নিজেও জানেন। অরণ্য বলতে থাকে, তবে আমি তৈরি ছিলাম এভাবে আরও কয়েকটা বছর থাকতে। একটু কষ্ট হলেও তোমার সাথে আরও কিছুটা সময় কাটানোর অনেক ইচ্ছা ছিল। এতদিন কষ্ট সহ্য করেছি, আর একটু না হয় করলাম। তোমার সাথে আর একটু থাকার লোভ দিন দিন বাড়ছিল আমার শ্যামা। কিন্তু এখন বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে। তোমার প্রাণ সংকটে আছে, তাই যত দ্রুত সম্ভব অভিশাপ কাটাতে হবে। তুমি চাইলেও সারা জীবন এই বাড়িতে আটকে থাকতে পারো না শ্যামা, কারণ তোমার আমি ছাড়াও আরেকটা পরিবার আছে। আমার অভিশাপ তাদের ক্ষতি করতেও ছাড়বে না তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য। তাই বলছি শ্যামা, মাঝখানে 15টা দিন আছে। ভালো করে ভেবে দেখো তোমার কি করা উচিত। তোমার কাছে 3টি পথ খোলা আছে। এক, আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো, কিন্তু এই পথ বেছে নিলে তোমার পরিবারের উপর বিপদ আসবে। তোমাকে তোমার প্রাণের মায়া ভুলে হলেও
এই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বিপদ রাতে আসলে আমি তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু দিনের বেলায় হলে আঘাতে তোমার মৃত্যু হবে। আর আমি সারা জীবনের জন্য আটকে যাবো এই পৃথিবীতে, কারণ আমার পক্ষে তোমার জন্য তোমার পর অন্য নারীকে জীবনে জায়গা দেওয়া অসম্ভব। আমি আর কখনো ভালোবাসা খুঁজতে যেতে পারবো না অন্য নারীতে। 2, ভুলে যাও তোমার বাইরে একটি পরিবার আছে, তাদের বিপদ হলেও তুমি যাবে না। কিন্তু তবুও শ্যামা, তুমি সাধারণ মানুষ, একসময় তোমার মৃত্যু ঘটবে, কিন্তু আমি অমর। তাই এই ক্ষেত্রেও আমি চিরকালের জন্য আটকে যাব এই পৃথিবীতে। আর 3, যেটা আমি ঠিক মনে করি, 15 দিন পর আমাকে মুক্তি দিয়ে দাও। আমি আমার সকল অর্থ তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার যে ব্যবস্থা করে দিয়েছি। আমি চলে যাওয়ার পর নতুনভাবে নিজের জীবনটা সাজিয়ে নিও। আপনি একটু চুপ করবেন অরণ্য? ভালো লাগছে না? আর আপনার ভাবনাগুলো আমাকে অবাক করে দিচ্ছে রীতিমতো। নতুন করে জীবন সাজিয়ে নিও, কতটা সহজে বলে দিলেন। আপনি ভাবছেন আপনার স্মৃতি মুছে যাবে, মানে আমি কোনো কষ্ট পাবো না, স্বাভাবিকভাবে নতুন জীবন শুরু করতে পারবো? ভুল ধারণা আপনার। আপনিই বলুন, মস্তিষ্কের স্মৃতি না হয় মুছে যাবে, কিন্তু আমার মনের অনুভূতিগুলোও কি হারিয়ে যাবে নাকি? সেগুলো ঠিক এমনই থাকবে। কোনো সুগন্ধির দোকানে গেলে মন ঠিকই সেই সুবাস খুঁজে বেড়াবে, যেটি খুঁজে না পেয়ে আশাহত হব আমি। শুধু জানা থাকবে না কার সুবাস খুঁজে বেড়াচ্ছি আমি। লাল রক্তজবা ফুল দেখলে অকারণে মন কেঁদে উঠবে। হঠাৎ করে অভিমান জাগবে। এই ফুল আমি ঘুম থেকে উঠে আমার বিছানায় খুঁজে পাই না কেন? কিন্তু এই অকারণ অভিমানের কারণটা জানা থাকবে না শুধু। রাত 12টা বাজলে ঠিক কারো শূন্যতা আমাকে কুরে কুরে খাবে। অশান্ত মন সেই শান্তির স্থানকে খুঁজে বেড়াবে। বুক ফেটে কান্না তখন আসবে, কিন্তু কার জন্য কাঁদছে আমার মন সেটাই শুধু জানা হবে না। এইটুকু পার্থক্য শুধু আপনার স্মৃতি থাকা আর না থাকার মধ্যে। একদিন এভাবেই সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়ে দিব হয়তো। তাই বলছি, সব স্বাভাবিক হয়ে যাবে এমন চিন্তা বন্ধ করুন। আর আপনি যে শেষ রাতে আমার এই হাল করে নীরবে পালাতে চেয়েছিলেন, তার জন্য আমি আপনাকে সারা জীবন ক্ষমা করব না। কি করতে চাও তাহলে তুমি? শ্যামা, আমি মোটেও চাই না তোমার থেকে দূরে যেতে। মাঝে মাঝে ভাবনা আসে আমি যাওয়ার পর তুমি অন্য কারো হয়ে যাবে। এই ভাবনাটুকু পছন্দ নয় আমার, কিন্তু না চাইলেও তোমার থেকে দূরে আমাকে যেতে হবে। তোমার ভেবেচিন্তে একটা পথ বেছে নিতে হবে শ্যামা। জানি না, আমি কিচ্ছু জানি না, পরে ভাববো। এখন আমাকে একটু ঘুম পাড়িয়ে দিন তো, মাথা ব্যথা করছে অনেক, ঘুমাতে চাই একটু। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামাকে ধাতস্থ করতে পারে। বাকিটাও আস্তে আস্তে সামলে নিবে এই কদিনে। শ্যামার মাথায় আলতো চুমু খেয়ে নীরবে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে অরণ্য। এভাবেই নীরবতায় কতটা সময় পার করেছে জানে না শ্যামা। এক সময় অরণ্যর নিঃশ্বাস ভারী হতে থাকে, তার মাথায় হাত বোলানো বন্ধ হয়ে যায়। শ্যামা আস্তে আস্তে মুখ তুলে অরণ্যর ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, একসময় এই মানুষটার বুকে মাথা রাখতে শান্তির ঘুম চলে আসতো, কিন্তু আজ তিনিও পারলেন না তার অশান্ত মনটাকে শান্ত করতে। তাকে হারানোর ভয়টা চেপে বসেছে মনে। চোখ মুছতেও ভয় হচ্ছে, চোখ বুঝলে মুছ- চোখ বুঝতেও ভয় হচ্ছে। চোখ বুঝলে এই বুঝি মিলিয়ে যাবেন সামনে থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে শ্যামা রাত 4টা বাজে। উঠে পড়ে শ্যামা সেখান থেকে। ঘর থেকে বেরোনোর আগে ঘরের জানালাটা লাগিয়ে পর্দা টেনে দিয়ে যায় ভালো মতো।